ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া নেগেটিভ মার্কিংটা কিভাবে ঠেকাবো? দাগাবেন না। হ্যাঁ। হ্যাঁ, দাগাবো। না, বলছি যে দাগাবেন না, তাহলে নেগেটিভ মার্কিং আসবে না। সিম্পল কথা, আপনি যখন একটা ভালো পরিমাণ মার্ক চলে আসবে, এটার পরে কথা বলতেছি আমরা, একটা ভালো পরিমাণ মার্ক চলে আসবে, আপনি মনে করবেন আপনি অনেকগুলো শিওর আছেন। ফর এক্সাম্পল 80টা প্রশ্ন দাগানো হয়েছে, তার মধ্যে আপনি শিওর আছেন হচ্ছে 60টা শিওর আছেন। আপনার দাগানোর দরকার নাই 20টা। ওকে, আমরা এটা নিয়ে লাস্টে কথা বলি, ঠিক আছে? সো টুডে ইজ আওয়ার ফোর্থ ক্লাস, ওকে? তো ফোর্থ ক্লাসে আমরা কি কি শিখতেছি? ফোর্থ ক্লাসে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশন আছে, বাংলাদেশের সীমানা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন লাইন বাংলাদেশের উপর দিয়ে গেছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। সো অ্যাজ ইউ অল নো, উই লিভ ইন আর্থ, ওকে? ভেরি এলিমেন্টারি কথা, কিন্তু উই লিভ ইন আর্থ। এই আর্থকে বিভিন্ন লাইনে ভাগ করা হয়েছে, বিভিন্ন লাইনে ভাগ করা হয়েছে, যেমন সাচাস ইকুয়েডর আছে, এরপরে টপিক অফ ক্যান্সার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন লঙ্গিটিউড ল্যাটিটিউড আছে। তো এই লঙ্গিটিউড ল্যাটিটিউড, অনেক ল্যাটিটিউড আছে, এগুলো বাংলাদেশের উপর দিয়ে গেছে। এগুলাকে আমরা আজকে জানার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল, বাংলাদেশ লোকেটেড ইন দ্য মেইন মিডল লাইন অফ ইস্টার্ন হেমিস্ফিয়ার, মানে ইস্টার্ন হেমিস্ফিয়ারের মেইন মিডলের মাঝখানের দিকে বাংলাদেশ আছে। বাংলাদেশ লোকেটেড ইন দ্য ইকুইডর অফ নর্থ হেমিস্ফিয়ার। তো নর্থ হেমিস্ফিয়ার মানে উত্তর অক্ষাংশে বাংলাদেশ আছে। বাংলাদেশ লোকেটেড ফ্রম গ্রিনউইচ 90 ডিগ্রি ইস্ট। তো গ্রিনউইচ হচ্ছে কি, একটা ইংল্যান্ডের একটা শহর, যে শহর থেকে সময় গণনা শুরু হয়। তো গ্রিনিচের মান হচ্ছে আমার 0 ডিগ্রি। গ্রিনিচ কত? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে বাংলাদেশ আছে 90 ডিগ্রি পূর্বে অবস্থান করতেছে। বাংলাদেশ কোথায় অবস্থান করতেছে? 90 ডিগ্রি ইস্ট অবস্থান করতেছে। এখন এই ইস্ট অবস্থান করতেছে, এই 90 ডিগ্রি ইস্টের জন্য কি হচ্ছে, প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় পার্থক্য হয়। কত মিনিট? প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় পার্থক্য হয়। তো 90 ডিগ্রির জন্য আমাদের টোটাল 6 ঘন্টা আমরা আগায় আছি। ঠিক আছে? আমরা কতটুকু আগায় আছি? আমরা টোটাল 6 ঘন্টা আগায় আছি। এবং এজন্য হচ্ছে বাংলাদেশের সময়কে বলা হয় জিএমটি, গ্রিনিচ মিন টাইম +6। মানে গ্রিনিচ মিন টাইমের সাথে 6 ঘন্টা যোগ করলে বাংলাদেশের টাইমটা আপনি পাবেন। ক্রস ওভার বাংলাদেশ 23.5 ডিগ্রি নর্থ লাইন অফ ল্যাটিটিউড। অ্যাজ আই সেড আর্লিয়ার, বিভিন্ন ল্যাটিটিউড আছে, লংগিটিউড আছে, এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়, মকর ক্রান্তি ডাকা হয়। এরপরে হচ্ছে টপিক অফ ক্যান্সার, মকর ক্রান্তিকে বলে ইংলিশে টপিক অফ ক্যান্সার বা মকর ক্রান্তি রেখা, 90 ডিগ্রি ইস্ট লংগিটিউড। টপিক অফ ক্যান্সার ক্রসড ওভার কুমিল্লা অ্যান্ড চুয়াডাঙ্গা। এই টপিক অফ ক্যান্সার যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা আর কুমিল্লা, এই দুইটাই কিন্তু একত্রিত হয়েছে, দুইটা জায়গায় কিন্তু আছে বা এর উপর দিয়ে গেছে। 90 ডিগ্রি ইস্ট লংগিটিউড ক্রসড ওভার শেরপুর অ্যান্ড ভাঙ্গা, সরি বরগুনা। তো শেরপুর আর বরগুনার উপর দিয়ে কি গেছে, 90 ডিগ্রি লংগিটিউড যেটা আছে ওইটা বাংলাদেশের মধ্যে ক্রস করছে। এখন এই যে 90 ডিগ্রি লংগিটিউড বা 90 ডিগ্রি অক্ষরেখা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, এই দুইটা কিন্তু বাংলাদেশের একটা বিশেষ জায়গায় একত্রিত হয়েছে। জায়গাটা হচ্ছে ক্রস ওভার করছে বা ক্রস ওভার করছে। সেটা কি, সেটা হচ্ছে ফরিদপুর। ফরিদপুরে ভাঙায় আছে কি, মান মন্দির, তাই না? আন্ডার ওয়াটার স্পেস অফ, আন্ডার ওয়ার্ল্ড স্পেস অফ ঢাকা নিয়ার টু চিলি। মানে আপনি যদি বাংলাদেশের ঢাকা থেকে গর্ত খোঁড়েন, ঠিক আছে, একদম একে বলে প্রতিপাদ স্থান, একে বাংলায় বলে প্রতিপাদ স্থান। তা আপনি যদি বাংলাদেশের আন্ডার ওয়ার্ল্ড স্পেস প্রতিবাদ স্থানে যান, সেটা হবে কোথায়? সেটা হবে হচ্ছে নিয়ার টু চিলি, মানে সমুদ্রের মধ্যে, প্যাসিফিক ওশানের আপনি যা ভিতরে যাবেন, কিন্তু সে জায়গাটা হবে চিলির কাছাকাছি। আমরা ছোটবেলা অনেকে শুনতাম যে বাংলাদেশ থেকে যদি গর্ত করে আমেরিকা চলে যাওয়া, ব্যাপারটা খুব একটা মিথ্যা না। আপনি আমেরিকা যাবেন, কিন্তু কোন আমেরিকা বলেন তো? আমেরিকা কয়টা আছে পৃথিবীতে বলেন তো? হাউ দুইটা। মেনি আমেরিকাস আর দেয়ার? দুইটা? দুইটা। হ্যাঁ, একটু স্পেসিফাই করে বলেন, এরকম ক্লিয়ারলি বলতে হবে, আপনাকে আনএম্বিগিয়াস উত্তর কথাবার্তা বলতে আমেরিকা, হবে। দক্ষিণ আমেরিকা। হ্যাঁ, মহাদেশ আছে আমেরিকা দুইটা, একটা হচ্ছে উত্তর আমেরিকা, একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, কিন্তু দেশ আছে একটা, তাই না? তো আপনি যাবেন ঠিকই আমেরিকা, কিন্তু যাবেন হচ্ছে কোথায়? দক্ষিণ আমেরিকায় যাবেন। তো দক্ষিণ আমেরিকা কিসের জন্য বিখ্যাত? দক্ষিণ আমেরিকা কিসের জন্য বিখ্যাত বলেন তো? নিগ্রো আর হচ্ছে সংস্কৃতি। আপনার ফুটবল দেখেন না? সংস্কৃতি তো সবার আছে।
আপনার নাই, আমার নাই। আচ্ছা, মজা করতেছি। যাই হোক, আপনি বলতেছি কি যে আমরা যেহেতু ছেলে মানুষ, ফুটবলের প্রতি একটু আগ্রহ থাকে। তো যাই হোক, বলতেছি যে দক্ষিণ আমেরিকা কিন্তু ফুটবলের জন্য বেশ বিখ্যাত, তাই না? বিভিন্ন দেশ যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে চিলি যেটা আছে, প্রায় সব দেশই দেখবেন যে বেশ ভালো ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এবং ফুটবল নিয়ে কিন্তু যুদ্ধ হয়ে গেছে দক্ষিণ আমেরিকায়। যুদ্ধের নাম জানেন? হন্ডুরাস আর মনে হয় সে সাথে বাঁধে। হন্ডুরাস আর সাথে কি সেনেগাল নাকি, আমার ঠিক মনে নাই। এই দুইটা দেশের মধ্যে ফুটবল ওয়ার হয়। বেশি দিন না, 3 দিনে স্থায়ী হয়েছে ওই যুদ্ধটা। ওকে, আমরা নিচে যাই। টপিক অফ ক্যান্সার যেটা আছে, এটা চুয়াডাঙ্গা আর কুমিল্লার উপর দিয়ে গেছে। এবং 90 ডিগ্রি লঙ্গিটিউড যেটা আছে, এটা শেরপুর এবং বরগুনার উপর থেকে বাংলাদেশকে ক্রস করছে। এবং দুইটা একসাথে ক্রস করছে হচ্ছে ফরিদপুরে। ওকে, বর্তমান সময়ের হট টপিক। হট টপিকটা কি? সেভেন সিস্টার্স। তো সেভেন সিস্টার্স আর সার্টেন land area of India, certain provinces of India that are called Seven Sisters, which are not connected to the mainland of India পার্মানেন্টলি। তো যেটা আছে সেভেন সিস্টার 7টা অঙ্গরাজ্য বা প্রিন্সলি স্টেট বা স্টেট, এই স্টেট গুলা ভারতের অঙ্গরাজ্যের সাথে, মেইনল্যান্ডের সাথে খুব ভালোভাবে সংযুক্ত নয়, তারা মোটামুটি আলাদা। তারা মোটামুটি আলাদা হয়েছে কিসের মাধ্যমে? তারা মোটামুটি আলাদা হয়ে আছে বাংলাদেশ আর নেপালের মাধ্যমে। ওকে, মাঝখানে শুধু একটা তাদের করিডোর আছে, করিডোরকে কি বলা হয়? একটা 16 কিলোমিটার জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর অথবা দ্য চিকেন স্নেক। দেখবেন যে মুরগির মাথা আছে এবং শরীর আছে, শরীর অনেক বড়, মুরগির মাথাও আছে, শরীরও আছে, কিন্তু ঘাড়টা অনেক ছোট। তো ঘাড় যদি আপনি চেপে ধরতে পারেন মুরগির, মুরগি কিন্তু নড়াচড়া করতে পারবে না। ঠিক তেমন ভারতের সেভেন সিস্টার্সটাও ওরকম। শিলিগুড়ি করিডোরটা হচ্ছে মুরগির একটা কিসের মতো? গলার মতো। যদি গলাটা কোনোভাবে আটকে যায় তাহলে সেভেন সিস্টার্স কি হবে? নড়াচড়া করতে পারবে না। তো দ্য সেভেন সিস্টার্স অফ দ্য নর্থ ইস্টার্ন রিজন আর কল্ড কালেকটিভলি দ্য সেভেন সিস্টার্স। সেভেন স্টেট যারা আছে, এই স্টেটকে কালেকটিভলি কি বলা হয়? সেভেন সিস্টার্স। এই যে কিংডম গুলো কি কি আছে, প্রথমত আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল অ্যান্ড ত্রিপুরা। তো দ্য সেভেন সিস্টার্স এর মধ্যে কয়টা সিস্টার্স আছে? 7টা সিস্টার আছে, তাই না? এই 7টা সিস্টার্স এর মধ্যে কে কে? আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল এবং ত্রিপুরা। এই যে 7টা স্টেট আছে বা 7টা প্রদেশ আছে, এই 7টা প্রদেশের মধ্যে 4টা হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। কয়টা কয়টা প্রদেশ? 4টা প্রদেশ বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। কে কে? আসাম, মিজোরাম, মেঘালয় আর একটা কি, ত্রিপুরা। এই যে 4টা স্টেট, এরা হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। এবং অন্য 3টা আছে কে কে? নাগাল্যান্ড, তারপরে কি আছে, মণিপুর, আরেকটা কে, অরুণাচল। এরা কিন্তু বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে না। কে কে? আহ, নাগাল্যান্ড, মিজোরাম, আর হচ্ছে, সরি মিজোরাম না, কই গেল সেটা, মণিপুর, আর হচ্ছে অরুণাচল। এই তিনটা হচ্ছে কি বাংলাদেশের সাথে শেয়ার, বর্ডার শেয়ার করে না। নেক্সট, বাংলাদেশ সি বর্ডার উইন। তো অ্যাজ ইউ অল নো, সব কান্ট্রির কাছে কিন্তু সি অ্যাক্সেস থাকে না, অ্যাক্সেস টু সি থাকে না। যে সকল দেশের কাছে সি অ্যাক্সেস আছে তাদেরকে বলা হয় কি? উপকূলীয় দেশ বলা হয়, তাই না? হুম। অথবা কোস্টাল স্টেট। আর যে সকল দেশের সি অ্যাক্সেস থাকে না বা সমুদ্র বন্দরের অ্যাক্সেস থাকে না, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি। তো বাংলাদেশ কি একটা কোস্টাল স্টেট না একটা ল্যান্ডলকড কান্ট্রি, বলেন তো? So by the virtue of our great Bangobsagar বা Bay of Bengal, our motherland Bangladesh is a coastal state. তো কোস্টাল স্টেট এখন, সমুদ্র তো অনেক বড়, এই সমুদ্রে কার হস্তক্ষেপ আছে? যে দেশ তার কাছাকাছি আছে সে দেশের, নাকি অন্য দেশের? অথবা কি হবে যখন একটা সাগরের কাছাকাছি, একটা উপসাগরের কাছাকাছি 2টা স্টেট থাকে? তখন কি হবে? সরি। তো আন্তর্জাতিক নিয়ম হচ্ছে কি, আন্তর্জাতিক 2টা রুল আছে, একটা হচ্ছে ইটলস আর একটা হচ্ছে আনক্লস। দুইটা সমুদ্র বিষয়ক 2টা চুক্তি আছে, একটা হচ্ছে ইটলস আর একটা হচ্ছে আনক্লস। এই 2টা চুক্তির মাধ্যমে বলা হয়েছে যে কোন একটা দেশ তার সমুদ্র, তার নিকটবর্তী সমুদ্রে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক সীমা পাবে। কিভাবে? এক্সক্লুসিভ ইকোনমিক জোন পাবে।
কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইলস। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার বা 1.5 মাইল। ওকে। ভাইয়া, হ্যাঁ। কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সেভেন সিস্টারভুক্ত নয় কোনটি, কয়টি? 3টি। অঙ্গরাজ্যগুলোর মধ্যে বলা হয়েছে, এখানে একটি অ্যান্সার আমি পাইছি, এর জন্য এই কোশ্চেনটা করা। আচ্ছা শোনেন, অঙ্গরাজ্য বলতে বোঝানো হয় কি, আপনি স্টেট গুলা বোঝানো হয়। তো সেভেন সিস্টার্স কথা যেহেতু বলছেন, 4টা সীমানা বাংলাদেশের সাথে শেয়ার করতেছে। ওকে। উপরের দিকে আছে কি, উপরের দিকে আছে আসাম আছে, এর নিচের দিকে আছে ত্রিপুরা, মেঘালয় আছে, মণিপুর আছে নিচের দিকে। তো 4টা আছে কি বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করতেছে, আর 3টা কিন্তু সীমানা শেয়ার করতেছে না বাংলাদেশের সাথে। ঠিক আছে। তো ওখানে অ্যান্সার হবে কয়টা? 3টা অ্যান্সার হবে। আর যদি সীমানা শেয়ার করে সেটার দিকে অ্যান্সার হবে 4টা। ওকে। আচ্ছা। এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা সমুদ্র বিষয়ে কাহিনী কথা বলতেছিলাম যে 200 নটিক্যাল মাইল হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। মানে হচ্ছে আপনি ওইখানে মাছ ধরতে পারতেছেন, এরপর ওখান থেকে যদি কোনো সম্পদ আহরণ করতে চান, আহরণ করতে পারেন। কিন্তু ওখানে আপনার দেশের আইন কিন্তু খাটবে না। 200 নটিক্যাল মাইলে কি হবে না, আপনার দেশের আইন খাটবে না। এর আগে আপনি আইন খাটাতে পারেন কতটুকু জায়গায়? আপনি 12 নটিক্যাল মাইল জায়গায় আপনি কি করতে পারেন? 12 নটিক্যাল মাইল জায়গা হচ্ছে আপনার পলিটিক্যাল এরিয়া। মানে ওই 12 নটিক্যাল মাইল যেটা আছে, আহ, এইটার ভিতরে আপনি কি করতে পারেন, এটার ভিতরে আপনি আপনার দেশে যা যা করতে পারেন, এই 12 নটিক্যাল মাইলের মধ্যে আপনি তাই করতে পারেন। এই 12 নটিক্যাল মাইলের পরে হচ্ছে কি, এইখান থেকে শুরু 200 নটিক্যাল মাইল পর্যন্ত আপনার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইন দিস এরিয়া ইউ ক্যান হারভেস্ট ফিশ অর এক্সপ্লোর অয়েল রিজার্ভ অর এনিথিং, এনি সাবস্টেন্স, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি কি করতে পারেন, 200 নটিক্যাল মাইলের মধ্যে যা কিছু আছে না কেন সমুদ্রের তলদেশে, মাছ হোক, কোনো সম্পদ হোক, তেল হোক, জ্বালানি হোক, গ্যাস হোক, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য কোনো দেশ নিতে পারবে না। বা যদি আপনার কোনো অ্যাক্সেস না থাকে, তখন দেখা যায় পাওয়ার না থাকে, অন্য দেশ নিয়ে গেল, তখন আপনি কিছু করতে পারতেছেন না, আপনার পাওয়ার নাই আটকানোর মতো। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম যে 200 নটিক্যাল মাইলের মধ্যে আপনি একাও এখানে আহরণ করতে পারবেন। এরপরে হচ্ছে ওপেন সি। 200 নটিক্যাল মাইলের পরে যা আছে সবই কি, সবই হচ্ছে ওপেন সি। ওপেন সিতে আপনার অধিকার আছে, অন্য দেশের অধিকার আছে, আমেরিকার অধিকার আছে, ভারতের অধিকার আছে, বাংলাদেশের অধিকার আছে, সবার অধিকার আছে সেম। কিন্তু 200 নটিক্যাল মাইল পর্যন্ত আপনার যত অধিকার এর মধ্যে। এখন ঝামেলাটা হয় যখন পার্শ্ববর্তী দুইটা দেশ এই সমুদ্রের অ্যাক্সেস নিয়ে ঝগড়া করে। তখন যাইতে হয় কোথায়? তখন যাইতে হয় ইট লসে, বা আইসিজে তে যাইতে হয়, ইন্টারন্যাশনাল আইসিজে নাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ আইসিজে তে যাইতে হয়। এখন প্রথমত ট্রাইব্যুনাল আছে একটা, এটা হচ্ছে ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি। ইউ শুড রিমেম্বার দ্য ফুল নেম। সি রিলেটেড ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হচ্ছে কে? ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে ইটলস। তো ইটলসে বাংলাদেশ মামলা করে মিয়ানমারের বিরুদ্ধে। কত সালে? 2012 সালে সেখান থেকে জয়লাভ করে। 2012 সালে বাংলাদেশ ইটলসের মাধ্যমে মিয়ানমারের সাথে সমুদ্র চুক্তিতে জয়লাভ করে। আর হচ্ছে 2014 সালে ভারতের সাথে বাংলাদেশের সীমানা নিয়ে বিরোধ হয়, এবং সেই বিরোধ কোথায় হয়? সেই বিরোধ হয় আনক্লসে। ঠিক আছে। বাংলাদেশ ওয়ান এগেনস্ট সি, এগেনস্ট ইন্ডিয়া ফর সি ইন আনক্লস। তো বাংলাদেশ আনক্লসে মামলা করে কার কাছে? ভারতের কাছে, ভারতের সাথে মামলা করে আনক্লসে। আর মিয়ানমারের সাথে মামলা করে ইট লসে। ওকে। তো আনক্লসের ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। আমি ইন্টারন্যাশনাল বলছি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এখানে হচ্ছে ভারতের সাথে মামলা হয়। ওকে। দোকলাম বর্ডার অ্যান্ড শিলিগুড়ি করিডোর। ডোকলাম বর্ডার ইজ অ্যান এরিয়া বিটুইন চায়না, ইন্ডিয়া অ্যান্ড ভুটান। তো ডোকলাম যে বর্ডারটা আছে, এটা কিন্তু 3টা দেশের মধ্যে কো শেয়ার করতেছে তারা। অ্যান্ড শিলিগুড়ি করিডোর অ্যাট নিয়ার ডোকলাম বর্ডার। তাহলে শিলিগুড়ি করিডোর থেকে ডোকলাম বর্ডার খুব একটা দূরে না। এবং এই জন্যই তাদের সমস্যা যে চায়না যেটা আছে, চায়না যেহেতু ডোকলাম বর্ডার থেকে খুব একটা দূরে না, তারা কি করতে পারে, শিলিগুড়ি করিডোর যদি তারা ই করে, অ্যানেক্স করে, তাহলে কি ভারতটা তাদের সেভেন সিস্টার্স থেকে অ্যাক্সেস হারাবে। Okay, northeastern area of India is called Seven Sisters, and for making communication with Seven Sisters, Siliguri corridor plays a vital role. Notable that Siliguri is one of the district of West Bengal.
দেখেন অনেকগুলো কথা হয়েছে। প্রথমত নর্থ ওয়েস্টার্ন, নর্থ ইস্টার্ন সরি, উত্তর পূর্বাঞ্চলের, উত্তর পূর্বাঞ্চলের একটা জায়গা হচ্ছে কি শিলিগুড়ি করিডোর। এবং এটা কিসের জন্য দরকার? ডোকলাম বর্ডার যেটা আছে সেখানে কে কে আছে? ইন্ডিয়া, চায়না আর ভুটান আছে, এই তিনটা দেশ আছে। এখন চায়না কিন্তু এই অঞ্চল ডোকলাম বর্ডার অঞ্চলটা খুব বেশি মিলিটারাইজ করতেছে। ওকে, তো এটা কিন্তু কোন একটা দেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ যে আপনার পার্শ্ববর্তী দেশ যখন আপনার কাছাকাছি কোনো একটা বর্ডার স্থাপন করে, মানে সরি মিলিটারি বেস স্থাপন করে, তখন আপনার ধরে নিতে হবে যে আপনার একটু ঝামেলা আছে সামনে। তো এখানে যদি ডোকলাম বর্ডার আক্রমণ ছাড়া যদি শিলিগুড়ি করিডোর থেকে চলে আসে, ডোকলাম বর্ডার থেকে শিলিগুড়ি করিডোর মেবি 80 কিলোমিটার বা এরকম কিছু একটা, তো তারা যদি চলে আসে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ভারতের যে অ্যাক্সেসটা থাকবে নর্থ ইস্টার্ন স্টেট গুলোতে বা সেভেন সিস্টার্স গুলোতে, ওইগুলা কি হবে? ওগুলার থেকে কমিউনিকেশন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো শিলিগুড়ি হচ্ছে কি, শিলিগুড়ি হচ্ছে ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কি শিলিগুড়ি, এবং সে শিলিগুড়ির নাম অনুসারে এখানে নাম রাখা হয়েছে কি শিলিগুড়ি করিডোর। ইম্পর্টেন্ট বর্ডার এরিয়া অফ বাংলাদেশ, তো ডিস্ট্রিক্ট সিলেট, তামাবিল, জৈন্তাপুর, তারপরে বিমানবাজার এবং জকিগঞ্জ। এটা হচ্ছে সিলেটের স্থলবন্দর গুলা। মৌলভীবাজারে আছে, এরপরে কুড়িগ্রামে আছে, লালমনিরহাটে আছে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। ওকে, আমরা এখন একটু এনক্লেভ এক্সক্লেভে দেখি। এনক্লেভটা কি, এক্সক্লেভটা কি? এনক্লেভ মানে হচ্ছে আপনার কোনো একটা অঞ্চল যেটা হচ্ছে, এনক্লেভস আর জেনারেলি রেফার্ড অ্যাজ ল্যান্ড ট্র্যাক্টস দ্যাট আর ডিটাচড ফ্রম দ্য মেইনল্যান্ড অফ ইটস হোম অ্যান্ড সারাউন্ডেড বাই অ্যানাদার কান্ট্রি। ফর এক্সাম্পল, আপনার একটা ছোট একটা জমি আছে, আপনার ছোট একটা জমি আছে, ওই জমিটা আপনার। এখন ওই জমিটা হচ্ছে আমি একটা বুঝাই দিই, দাঁড়ান একটু, এটা একে বোঝাই, ভাইয়া ভালো এনক্লেভ আঁকতে। মানে ছিটমহল না? হ্যাঁ, এনক্লেভ এক্সক্লেভ ছিটমহল। তো মনে করেন আপনার একটা জমি আছে, জমিটা হচ্ছে এই, এটা হচ্ছে আপনার জমি। এখন এটা আপনার জমি, এটার উপর কোনো সন্দেহ নাই। কিন্তু এই জমিটা আছে আমার জমির মধ্যে, এইটা হচ্ছে আপনার বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার বাড়ি, এবং এইটা আপনার জমি, এইটা আপনার জমি। কিন্তু আপনার এই জমিটা যেটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার জমির মাঝখানে আছে বা আমার জমি দ্বারা ঘিরে আছে। যেহেতু আপনার জমি অন্য আরেকজনের জমি দ্বারা আটকে আছে, এটাকে বলা হয় কি এনক্লেভ। আবার যখন অন্যের জমি আপনার মধ্যে চলে আসবে, তখন এটা কি হবে? তখন এটা হবে এক্সক্লেভ। ঠিক আছে, দুইটা প্রায় সেম, একই কথা। সো enclaves are generally referred as land tracts that are detached from the mainland or its home and surrounded by another country but politically and mentally attached to home country। মানে এটা ফিজিক্যালি অন্য দেশে আছে, ফিজিক্যালি অন্য দেশে আছে, কিন্তু ওই দেশের জনগণ বাংলাদেশি বা ওই দেশের মেন্টালিটি বাংলাদেশি, পলিটিক্যালি ওটা বাংলাদেশি বলে গণ্য করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফিজিক্যালি কিন্তু এটা অন্য দেশে আছে, ইন্ডিয়ায় আছে। A total of 111 Indian enclaves were officially transferred to Bangladesh, while India received 51 Bangladeshi enclaves। মানে অফিসিয়ালি বাংলাদেশ ইন্ডিয়ার যে, মানে মনে করেন এগুলো তো আর ফিজিক্যালি ট্রান্সফার করা পসিবল না। বাংলাদেশের 51টা এনক্লেভ ইন্ডিয়া আছে। এখন ওগুলা কি ইন্ডিয়া কি করে প্যাক করে পাঠিয়ে দিবে আমাদের, এমন কিছু? এটা কি পসিবল? পসিবল না। আবার বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার 111টা আছে, এগুলা কি বাংলাদেশ প্যাক করে ইন্ডিয়া পাঠিয়ে দিবে? তাও পসিবল না। এজন্য কি করা হয়েছে, ইন্ডিয়ার যেগুলো বাংলাদেশের মধ্যে ছিল ওগুলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর যেগুলো বাংলাদেশে ছিল ইন্ডিয়ার মধ্যে সেগুলা ইন্ডিয়ায় চলে গেছে বা ইন্ডিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হলো এনক্লেভ এক্সক্লেভ কিভাবে সলভ করা হলো। ওকে, enclaves distribution started 1 August 1st August 2015. Total enclaves in Bangladesh and India 162. There was total 162 enclaves in Bangladesh and India combined. Enclaves of Bangladesh were in India 51, uh, কুচবিহার 47 এবং জলপাইগুড়ি 4। তাহলে কুচবিহারে ছিল 47টা এবং জলপাইগুড়িতে ছিল 4টা, টোটাল 51টা এনক্লেভ ছিল বাংলাদেশের। এনক্লেভস অফ ইন্ডিয়া ওয়ার ইন বাংলাদেশ ইজ 111, 111টা এনক্লেভ বাংলাদেশে ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল কত? লালমনিরহাটে 59টা, সবচেয়ে কম নীলফামারীতে 4টা। আচ্ছা, এরপরে দহগ্রাম অন্তর্গত আঙ্গারপোতা এনক্লেভ। তো এটা ছিল কি
Dogram Angrapota is a Bangladeshi enclave in India at its closest point about 178 meter away from the border of Bangladesh. মানে দহগ্রাম অঙ্গরপোতা যে এনক্লেভটা ছিল এটা বাংলাদেশের থেকে মাত্র 178 মিটার দূরে, বাংলাদেশের সীমানা থেকে 178 মিটার দূরে, কিলোমিটার না কিন্তু মিটার দূরে। It is the last remaining enclave from a formerly complex patchwork, মানে এটা বাংলাদেশের সবচেয়ে লাস্ট। এর আগে অনেক এনক্লেভ ছিল। মনে করেন এনক্লেভ থাকলে সমস্যা কি হয়, আমি বাংলাদেশি নাগরিক, আমি বসবাস করতেছি কোনো একটা এনক্লেভে, আমি বাংলাদেশ যাব, ভারতের মধ্যে আছে এটা, আমি বাংলাদেশ যাব। এখন বাংলাদেশ যেতে গেলে আমার কি করতে হবে? ভারত পার হইতে হবে। ভারত পার হওয়ার জন্য আমার কি দরকার বলেন তো? ভারত পার হইতে গেলে আমার কি দরকার? পাসপোর্ট। পাসপোর্ট দরকার। এখন পাসপোর্ট আমি কই পাবো? পাসপোর্ট আনতে গেলে আমার বাংলাদেশ যাওয়া লাগবে। এখন বাংলাদেশ যাওয়ার জন্য আমার ইন্ডিয়া পার হওয়া লাগবে। ইন্ডিয়া পার হওয়ার জন্য আমার পাসপোর্ট দরকার। লুপ। ঠিক আছে, কি হলো ব্যাপারটা? আমি বাংলাদেশে যাব ইন্ডিয়ার ভিতর থেকে। ঠিক আছে, বাংলাদেশেই আছি আমি, কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে বাংলাদেশে যাব। ইন্ডিয়া পার হওয়ার জন্য পাসপোর্ট দরকার। পাসপোর্ট পাওয়ার জন্য আমার বাংলাদেশ যাওয়া দরকার। কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য আমার ইন্ডিয়া পার করতে হবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আমার কাছে নাই, মানে আপনি যাইতেই পারতেছেন না। তো এই যে কমপ্লেক্স সিস্টেমটা, এখানে 111টা এনক্লেভ বাংলাদেশের মধ্যে পাইছে, ভালো কথা। কিন্তু লাস্ট যে এনক্লেভটা সেটা হচ্ছে কি, দহগ্রাম অঙ্গরপোতা এনক্লেভ। এটা বাংলাদেশের বর্ডার থেকে দূরে কতটুকু? 178 মিটার। ইট ওয়াজ দ্য লার্জেস্ট এনক্লেভ ইন বাংলাদেশ, অ্যান এরিয়া অফ 35 স্কোয়ার কিলোমিটার। এটা বাংলাদেশের সবচেয়ে বড় এনক্লেভ ছিল। এটার আয়তন ছিল কত? 35 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, তারপরে নিচে যাই আমরা। Mujib Indira Treaty, 1974. As you can see, we don't want to read them. Do you want to read them? আমি বলতে চাই না কিছু, আপনারাই জাস্ট। আসবে কি? না নো না, স্যার, নো স্যার। ওকে, আমরা উম, আমি কিছু বলতে চাই না, কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলি না বর্তমান, ভালো হয়ে গেছি। ওইখান থেকে কোশ্চেন আসবে কি? আপাতত না, ঠিক আছে, কিন্তু ভাইয়া বঙ্গবন্ধু দেখে তো কোনো কোশ্চেন আসবে না, শুধু এর শুধু নির পড়ে কি হবে? যদি দূরবর্তী কোনো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যদি কোনো কিছু চেঞ্জ হয়, বা যদি মনে করেন হঠাৎ করে যদি টুপ করে ঢুকে পড়ে কেউ, তাহলে আপনারা মোটামুটি একটু পড়ে নিয়েন, ঠিক আছে? আমার আশায় থাকেন না। আচ্ছা, আমার কথা কিছু মনে মনে করতেছেন নাকি কেউ? অবশ্যই না, ভালো লাগতেছে। আচ্ছা, আমি বলে দিই, আমি হচ্ছে ঘর শত্রু বিভীষণ, আবারও মনে করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যারা বুঝতে পারছেন ভালো কথা, না বুঝলে আরো ভালো কথা। তাই ঘর শত্রু বিভীষণ বিভীষণ কেন ভাইয়া? ঠিক আছে, আসলে কথা হচ্ছে কি, আপনি যখন ভালো মন্দ বুঝেন, তখন নিজের সম্পর্কে খারাপ বলতে ইচ্ছা করে, আর অন্যের সম্পর্কে বলা যায়। বিভিন্ন জিনিস যেগুলো হয়েছে, আমি অনেক আগে থেকে এগুলোর সাথে সম্পর্ক মানে ই না, সাপোর্ট করি না, কিন্তু এলাকায় কিছু বলতেও পারি না। যখন সুযোগ পাইছি তখন বলে দিছি। যাই হোক, তার জন্য অনেক ঝামেলা আছে। সাম ইম্পর্টেন্ট ইস্যুস। দ্য ডিপেস্ট ডিচ অফ বে অফ বেঙ্গল, সোয়াচ অফ নো গ্রাউন্ড। তো ডিপেস্ট ডিপস আসলে কি, ডিচ আসলে কি? তো ডিপেস্ট ডিচ মানে হচ্ছে সর্বগভীরতম, সবচেয়ে গভীরতম বিন্দু হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। ডিপেস্ট সোয়াচ অফ নো গ্রাউন্ড, ডিপ ডেপথ অফ সোয়াচ অফ নো গ্রাউন্ড 2600 মিটার। The longest marine drive in Bangladesh, 80 kilometers from Cox's Bazar to Teknaf, Kolatuli to Teknaf. In 1947, India and Pakistan were divided with a line named Ratcliffe Line. সো আমরা কয়েকটা আগে পড়ে নিই। প্রথমত আছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় আছে? বঙ্গোপসাগরে আছে, তাই না? বে অফ বেঙ্গলে আছে। তো আপনারা কি জানেন, আপনাকে যদি প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য লংগেস্ট, হোয়াট ইজ দ্য লংগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড, বলেন তো, হোয়াট ইজ দ্য বাজার। লংগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড? বে মানে হচ্ছে উপসাগর। এবার বলেন। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য লংগেস্ট বে, আপনি অ্যান্সার করবেন হচ্ছে সরি বঙ্গোপসাগর। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি গালফ, হোয়াট ইজ দ্য লংগেস্ট গালফ ইন দ্য ওয়ার্ল্ড, গালফ আর বে দুইটার মানে কিন্তু সেম, উপসাগর। এখন বলেন তো, হোয়াট ইজ দ্য লংগেস্ট গালফ ইন দ্য ওয়ার্ল্ড? তাহলেও বঙ্গোপসাগর। না, বঙ্গোপসাগর গালফ না, বঙ্গোপসাগর হচ্ছে বে। আপনাদের বে আর গালফের একটা ডিস্টিংশন বলে দিই। গালফ হচ্ছে যেটা তিন দিকে স্থল একদিকে জল, ঠিক আছে? গালফ কি?
তিন দিকে স্থল, একদিকে জল। আর বে হচ্ছে কি? বে হচ্ছে মোটামুটি দুই দিকে জল। ঠিক আছে, তিন দিকে অত না। ঠিক আছে, গালফ অনেক এরকম হয়, আপনাদের ছবি এঁকে দেখাই। গালফ হয় অনেকটা এরকম, আর বে হয় হচ্ছে অনেকটা এরকম মনে করেন। গালফ অফ মেক্সিকো। হ্যাঁ, গালফ অফ মেক্সিকো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গালফ। দেন লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সেস বাজার অবভিয়াসলি। এরপরে লেন্থ অফ লেন্থ অফ কক্সেস বাজার 120 কিলোমিটার। ইনানি বিচ লোকেটেড কক্সেস বাজার। পতেঙ্গা বিচ লোকেটেড ইন চট্টগ্রাম। অ্যানাদার নেম অফ সোয়াচ অফ নো গ্রাউন্ড ইজ গঙ্গা খাদ। তো অ্যানাদার নেম অফ সোয়াচ অফ নো গ্রাউন্ড ইজ গঙ্গা খাদ। কুয়াকাটা sea beach located in পটুয়াখালী। লেন্থ অফ কুয়াকাটা sea beach 18 কিলোমিটার। অ্যানাদার নেম অফ কুয়াকাটা sea beach সাগরকন্যা। তো এটা মনে হয় আপনাদের ইংলিশ ফার্স্ট ইয়ার বইতেই আছে যে সাগরকন্যা কুয়াকাটার নামেই আছে মনে হয় একটাই, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়। সানসেট অ্যান্ড সানরাইজ আর সিন ফ্রম কুয়াকাটা sea beach. আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন করা যায়। 11 নম্বর প্রশ্ন। ডটার অফ সি ইজ দ্য জিওগ্রাফিক নেম অফ ড্যাশ। পটুয়াখালী। পটুয়াখালী, ওকে। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বলেন তো? হোয়াট ইজ দ্য লেটেস্ট নেম অফ অ্যানশিয়েন্ট বরিশাল। চন্দ্রদ্বীপ? ভোলা। চন- বরিশাল। চন্দ্রদ্বীপ বরিশাল কি বলে? বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ, সুধারাম। না, সুধারাম ভলুয়া তো ইয়ার কি বলে নোয়াখালী। হে বটবৃক্ষ, এখন ক্ষমা দেন, একটু পরে। ওকে, এরপরে মোস্ট রেইনফল। লালখাল, শ্রীমঙ্গল, সিলেট। মোট সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? রেইনফল মানে বৃষ্টিপাত, তাই না? তো বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় লাল খাল, ওখানে বলে লালাখাল বলে, কি জন্য জানি না। শ্রীমঙ্গল, সিলেট। লিস্ট রেইনফল লালপুর, নাটোর। মানে আবারও এটা কিন্তু লাল খাল হচ্ছে সবচেয়ে শীতলতম জায়গা, এরপরে লালপুর সবচেয়ে উষ্ণতম জায়গা, তাই না? ইয়ারলি অ্যাভারেজ রেইনফল 203 সেন্টিমিটার। ইয়ারলি অ্যাভারেজ রেইনফল 388 সেন্টিমিটার। তাহলে দেখেন, ইয়ারলি অ্যাভারেজ রেইনফল হাইয়েস্ট যেটা থাকে, হাইয়েস্ট ইয়ারলি রেইনফল কত? 388, এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বনিম্ন হচ্ছে 154 সেন্টিমিটার, 154। আর অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে 203 সেন্টিমিটার। ইয়ারলি অ্যাভারেজ টেম্পারেচার, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26.70 সেলসিয়াস, সেন্টিমিটার দেওয়া গেছে সেলসিয়াস। লিস্ট হিউমিডিটি বা সবচেয়ে কম হিউমিডিটি, হিউমিডিটি মানে কি জানেন? আর্দ্রতা। বাতাসের আর্দ্রতা সবচেয়ে কম থাকে কখন? ডিসেম্বরে 36%। ওয়ার্মস্ট ওয়ার্মেস্ট প্লেস লালপুর, নাটোর। ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট রাজশাহী। ওয়ার্মেস্ট মান্থ এপ্রিল, গ্রীষ্মতম মাস হচ্ছে কি এপ্রিল, কিন্তু এখন তো সবসময় গ্রীষ্মকাল। কোল্ডেস্ট প্লেস লালখান, শ্রীমঙ্গল, সিলেট। কোল্ডেস্ট ডিস্ট্রিক্ট সিলেট। কুলেস্ট মান্থ জানুয়ারি। তো সবচেয়ে শীতলতম মাস কোনটা? জানুয়ারি। আচ্ছা, আপনাদের একটা মজার কথা বলি। সেটা হচ্ছে কি, আমরা সিলেটে 4 দিন ছিলাম। ওকে, সিলেটে 4 দিনে ছিলাম। 4 দিনে সিলেটে আমরা ফ্যান চালায় ঘুমাইছি। হোটেলে আমরা ফ্যান চালায় ঘুমাইছি, আমাদের রুমে গরিব রুম, এসি ছিল না। খুব আনফরচুনেট আমরা। তো এই যে আমরা দুজন যে ঘুমাইছি, আমরা ফ্যান ছেড়ে ঘুমাইছি। ভোর রাতে হালকা একটু শীত লাগতো, এখানে তার চেয়ে বেশি লাগে অবশ্য খুলনায়। তো আসার দিনে আমাদের বাস স্টপ করলো হচ্ছে হবিগঞ্জে। হবিগঞ্জে কাপাকাপির জন্য থাকতে পারি না। ওকে, মানে সিলেটে শীত নাই, শ্রীমঙ্গলে থাকলাম সেখানেও শীত নাই, হবিগঞ্জে বেশ শীত, বেজায় শীত, মানে এরকম কাঁপতেছে, হাতটা এরকম কাঁপতেছে। তাইলে তো বলতে হয় শীতের সময় চুয়াডাঙ্গাতে আসতে, আর হ্যাঁ, গরমের চুয়াডাঙ্গা তো, সময়। চুয়াডাঙ্গা তো গত বছর থেকে, গত 2 বছর দেখছি চুয়াডাঙ্গায় ব্যাপক পরিমাণ শীত পড়ে। আমি তো চুয়াডাঙ্গা থেকে একেবারে দূরে না, খুলনায় আছি। এখান থেকে 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। ও সরি, 3 ঘন্টা লাগে, সরি সরি সরি। নেক্সট, আদার ইনফরমেশন। ওয়েদার ডিরেক্টরেটস অফ বাংলাদেশ ইজ আন্ডার ডিফেন্স মিনিস্ট্রি। তাহলে বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু আবহাওয়া অধিদপ্তরও তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। দেন ওয়েদার ডিরেক্টরেটস অফ
বাংলাদেশ লোকেটেড ইন আগারগাঁও, ঢাকা। ওয়েদার স্টেশন 35। ডিস্টিংক্ট ডিস্টিংক্ট সিজন রেইনি সিজন, মানে বাংলাদেশে কিন্তু রেইন, মানে বাংলাদেশে মোটামুটি একটা দেশ যেখানে রেইনি সিজনকে আলাদা একটা ঋতু বলা হয়। মানে এই সময় দেখতে পাওয়া যায়, অন্য কোনো দেশে রেইনি সিজন বলে কিছু হয় না তেমন একটা। আপনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাদে পৃথিবীর অন্যান্য জায়গায় যান, আপনাকে দুইটা ঋতু পাবেন। প্রথমত গ্রীষ্ম পাবেন, বর্ষা পাবেন, আর হচ্ছে স্প্রিং পাবেন। এই এই অবধি আপনার অটাম, লেট অটাম, তারপর রেইনি, এই সেই এত কিছু আম, বাংলাদেশ ছাড়া বা অন্য কোনো দেশ ছাড়া আগে দেখতে পাওয়া যায় না, বাংলাদেশেও দেখতে পাওয়া যায় না এখন অবশ্য। ক্লাইমেট অফ বাংলাদেশ ট্রপিক্যাল মনসুন টাইপ ওয়েদার, মৌসুমী ভাবাপন্ন ওয়েদার, টপিক্যাল আছে, ক্রান্তীয়। রেইনফল ইন রেইনি সিজন অফ টোটাল রেইনফল 80%। বাংলাদেশে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের 80%ই হয় রেইনি সিজনে বা বর্ষাকালে। আর্থকুইক সুপারভিশন সেন্টার 4, আর্থকোয়েক সুপারভিশন সেন্টার 4, চট্টগ্রাম, ঢাকা, রংপুর অ্যান্ড সিলেট। রিজিওনাল সেন্টার অফ ওয়েদার ডিরেক্টরস 2, মানে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর কয়টা? দুইটা। রিজিওনাল সেন্টার। স্ট্রম ওয়ার্নিং সেন্টার ঢাকা, মেট্রোলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল সেন্টার চট্টগ্রাম। স্পেস রিসার্চ সেন্টার আছে বাংলাদেশের একটা, আমেরিকা যেমন নাসা আছে, আমাদের আছে কি? আমাদের আছে স্পারসো। আমাদের কি আছে? স্পারসো। এটা থেকে প্রশ্ন আসতে পারে, উইচ অর্গানাইজেশন বা উইচ মিনিস্ট্রি ডাজ স্পারসো অপারেটস অন, বা কে স্পারসো নিয়ন্ত্রণ করে, কোন মিনিস্ট্রি? আপনারা বলতে পারেন? ডিফেন্স। প্রতিরক্ষা। প্রতিরক্ষা মিনিস্ট্রি অফ বা ডিফেন্স। ডিফেন্স মিনিস্ট্রি, তাই তো? তো এটা থেকে প্রশ্ন আসতে পারে, স্পারসো নিয়ে প্রশ্ন আসলে যে এটা ফুল মিনিং কি তা আসতে পারে, হয়তো না, এটা আসবে না। আর আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে এটা কে নিয়ন্ত্রণ করে, কোন অধিদপ্তর এটা নিয়ন্ত্রণ করে। তো it was established in 1980, located in আগারগাঁও, ঢাকা, কন্ট্রোল আন্ডার ডিফেন্স মিনিস্ট্রি। ঠিক আছে, এটা কোথায় আছে? ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে আছে। হেড অফ স্পারসো প্রাইম মিনিস্টার। তো হেড অফ স্পারসো বর্তমান প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার, চিফ অ্যাডভাইজার যে আছে, হেড অফ স্পারসো প্রধান হবে কে? চিফ অ্যাডভাইজার বা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যাকে বলে। জিও স্যাটেলাইট সেন্টার 4। ভূ উপগ্রহ সংখ্যা কেন্দ্র কয়টা? 4টা। প্রথম আছে বেতবুনিয়া রাঙামাটি 1975, তালিবাদ গাজীপুর 1982, মহাখালী ঢাকা 1995 অ্যান্ড সিলেট 1997। নেক্সট, টোটাল ওয়েদার সিগন্যাল ওয়ার্নিং সিগন্যাল 15, মানে ওয়েদার যে ওয়ার্নিংটা থাকে 15টা সতর্ক সংকেত দেওয়া হয়, তাই না? 15 নম্বর। তারপরে এই আছে আর ফর সি পোর্ট 11, ফর রিভার পোর্ট 4। মানে সি পোর্টের জন্য 11 নম্বর থেকে শুরু হয়, এবং যেটা আছে রিভারের জন্য সেটা 4 নম্বর পর্যন্ত থাকে, তাই না? ওয়েদার সেন্টার 4 ঢাকা, তারপরে আছে পাতেঙ্গা, কক্সবাজার এন্ড পটুয়াখালী। এবার আসি আমরা ফার্স্ট অফ বাংলাদেশ। ফার্স্ট প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, চিফ জাস্টিস আবু আসবে না। সাদাত মোহাম্মদ সায়েম। এই মোহাম্মদ সায়েম কিন্তু বিখ্যাত একজন লোক। তাকে কি করা হয়েছিল? তাকে হচ্ছে, আজ তাকে সবার মধ্যে জেনে লাভ নাই। ফিমেল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ফার্স্ট। স্পিকার অফ পার্লামেন্ট মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদুল্লাহ। তারপর আছে কে? ফিমেল স্পিকার অফ দ্য প্রাইম মিনিস্টার পার্লামেন্ট শিরিন শারমিন চৌধুরী। তার নোবেল লিটারেচার মোহাম্মদ ইউনুস। Constitution adopted on December 16, 1972. The first constitution of Bangladesh was adopted in 16 December 1972. Finance Minister Tajuddin Ahmed, Chief of Army Muhammad Ataul Goni Osmani বা এম এস উসমানী। অর্গানাইজেশন অ্যান্ড চিফ, আচ্ছা এটা হয়তো ফার্স্ট, তাই না? ঠিক আছে। গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক ওয়াজ আবু নাজাম, এটা কি হামিদুল্লাহ, আবু নাজাম হামিদুল্লাহ। ফার্স্ট বিসি অফ ঢাকা ইউনিভার্সিটি পিজে হার্টস, হার্টক, যাই হোক। মুসলিম ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি স্যার এ এফ রহমান। একই সাথে উনি কিন্তু ফার্স্ট নন ব্রিটিশ ছিল বা উপমহাদেশের প্রথম ছিল। চেয়ারম্যান অফ এডুকেশন কমিশন কুদরতি খোদা। চেয়ারম্যান অফ অ্যান্টি করাপশন কমিশন সুলতান হোসেন খান। ওকে, ফিমেল। আমাদের বর্তমান পরিস্থিতিতে ফিমেল নিয়ে একটু বেশি জানতে হবে আমাদের, কারণ হচ্ছে কি বর্তমান যে আম, পরিবেশটা আছে বা বিশ্বটা আছে, এটা কিন্তু একটু লিবারাল।
তো লিবারালিজমের দিক থেকে আমাদের একটু দেখতে হবে। ফার্স্ট ফিমেল পার্সোনালিটিস, ফার্স্ট অফ অল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, স্পিকার অফ দ্য পার্লামেন্ট শিরিন শারমিন চৌধুরী, ফরেন মিনিস্টার দীপুমণি, এডুকেশন মিনিস্টার দীপুমণি। তাহলে দীপুমণি কিন্তু একই সাথে ফরেন মিনিস্টার ছিল প্রথম বাংলাদেশের নারী হিসেবে এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী। যাই হোক, আমি ওনার কাছে অটো পাসের জন্য নিজেকে কি মনে করি, অভাগ্যজনক মনে করি। এরপরে জাজ অফ দ্য হাইকোর্ট নাজমুন আরা সুলতানা, ভাইস চ্যান্সেলর ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম, মেয়র সুলতানা কামাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ডেপুটি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক নাজনীন সুলতানা, পাইলট কানিজ ফাতেমা রোকসানা, এনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছিল, পুলিশ অফিসার ফাতেমা বেগম, অ্যাথলেট টু উইন ইন্টারন্যাশনাল মেডেল মাবিয়া আক্তার সীমান্তা, ওয়েট লিফটিং এর জন্য বা ওজন উঁচু করার জন্য দিচ্ছিল, ডিরেক্টর জেনারেল অফ বাংলা একাডেমি নীলিমা ইব্রাহিম বা মহাপরিচালক বাংলা একাডেমির, ফার্স্ট আর্কিটেক্ট অ্যান্ড বিল্ডিংস, বাংলাদেশের স্থাপত্য শিল্পে প্রথম কোনটা কোনটা। তো প্রথমত মিউজিয়াম, বরেন্দ্র মিউজিয়াম, জিও স্যাটেলাইট সেন্টার বেতবুনিয়া রাঙামাটি, গ্যাস ফিল্ড হরিপুর সিলেট, অয়েল ফিল্ড হরিপুর সিলেট, হ্যাঙ্গিং ব্রিজ রাঙামাটি, লাইব্রেরি রাজা রামমোহন রায় লাইব্রেরি, টি গার্ডেন মালনীছড়া টি গার্ডেন, এখানে মেবি হ্যাঁ গেছি। সিনেমা হল পিকচার হাউস ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। তো এখান থেকে কয়েকটা জিনিস প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইপিজেড অফ বাংলাদেশ? সো দ্য অ্যান্সার উইল বি চট্টগ্রাম ইপিজেড। দেন ফার্স্ট টি গার্ডেন মালনীছড়া টি গার্ডেন, হ্যাঙ্গিং ব্রিজ ইজ অন রাঙামাটি, গ্যাস ফিল্ড অ্যান্ড অয়েল ফিল্ড বোথ অন হরিপুর সিলেট। Okay, now moving on to a sports category. Participated in World Cup 1999. Bangladesh first participated in World Cup in 1997. It was the seventh World Championship. Champion of football, Zakaria Pinto. Captain of football team, Zakaria Pinto. Grandmaster, Niaz Morshed. Win in Cricket World Cup 1999 against Scotland. So Bangladesh won its first victory against Scotland in 1999. Test captain, Naimur Rahman Durjoy. Test win 2005 against Zimbabwe. One day win in 1998 against Kenya. So Bangladesh won its first one day cricket against Kenya in 1998. One day series won 2005 against Zimbabwe. So Bangladesh won its first series in 2005 against Zimbabwe. Participated in ICC Trophy 1979. Participated in Olympic 1984. So Bangladesh participated in Olympic in 1984. Okay. First institution and research center. Crocodile Research Center, Bhaluka, Mymensingh. Crocodile or Kumir Research Center, Bhaluka, Mymensingh. Shrimp Research Center, বাগেরহাট বা চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট। ফ্লোটিং হসপিটাল জীবনতরী। মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক, কারেন্ট নেম রকেট। ফরমালিন টেস্ট সেন্টার ধানমন্ডি ঢাকা। ফিমেল প্রিজন কাশিমপুর গাজীপুর। হাইটেক পার্ক কালিয়াকৈর গাজীপুর। নব থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। টি রিসার্চ সেন্টার শ্রীমঙ্গল মৌলভীবাজার। সো দ্য ফার্স্ট অ্যান্ড একমাত্র যেটা আছে ওয়ান অ্যান্ড অনলি টি রিসার্চ সেন্টার শ্রীমঙ্গল মৌলভীবাজার। First started in Bangladesh. First of all, electric light 1901. The first electric light was used in Bangladesh in 1901 in Hassan Munzil. Bangladesh Bangla Academy Prize 1960. Postage of stamp 1971. Uh, Decimal currency 1961. Provisional no vote on ballot paper. তো ব্যালট না ভোটের মাধ্যমে ব্যালট পেপার নির্বাচন হয় কত সালে? নাইন্থ ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, তো নবম পার্লামেন্টারি ইলেকশনে। বাংলা একাডেমি বুক ফেয়ার 1978, ব্যাংক নোট 1972, এয়ারপ্লেনস 1972, কালার টেলিভিশন 1980, ভ্যাট ডে 1991, ওপেন মার্কেট ইকোনমি 1991 ইম্পর্টেন্ট। ইন উইচ ইয়ার, যেহেতু বর্তমানে সরকারটা হচ্ছে মোটামুটি বাংলাদেশের ইকোনমিক দিক থেকে সচেতন, সেজন্য বলতে হবে যে প্রথম ওপেন মার্কেট ইকোনমি। ওপেন মার্কেট ইকোনমি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। It is the market strategy that uses the principle that
Not only the local player but also international player can বিজনেস ইন ইওর কান্ট্রি, মানে হচ্ছে আপনার দেশে আপনার দেশের জনগণ বাদ বৈদেশিক যখন কোম্পানি বা লোকজন এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে সেটাকে বলা হচ্ছে কি ওপেন মার্কেট ইকোনমি। তো বাংলাদেশে ওপেন মার্কেট ইকোনমি হয় কত সালে? 1991 সালে। ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি ডিক্লেয়ার 1992। ওকে, এরপর ইম্পর্টেন্ট আরো আছে কি কম্পালসারি প্রাইমারি এডুকেশন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা 1992। ন্যাশনাল বার্থ রেজিস্ট্রেশন 2007। ব্যাংক নোট অফ 1000 টাকা 2008। ফিমেল ট্রাফিক অফিসার 2010। বেস্ট অফ বাংলাদেশ, ফার্স্ট অফ অল সায়েন্টিস্ট মোহাম্মদ কুদরতি খোদা, বেস্ট সায়েন্টিস্ট অফ বাংলাদেশ মোহাম্মদ কুদরতি খোদা। আর্কিটেক্ট ফজলুর রহমান খান। রাইটার হুমায়ুন আহমেদ। পোয়েট কাজী নজরুল ইসলাম। অ্যাথলেট সাকিব আল হাসান। ইকোনমিস্ট মোহাম্মদ ইউনুস। ফিল্ম মেকার জহির রায়হান। মিউজিশিয়াম আলাউদ্দিন আলী। অ্যাক্টর হুমায়ুন ফরিদি। হ্যাঁ, হুমায়ুন ফরিদি। পেইন্টার জয়নুল আবেদিন। ফটোগ্রাফার শহীদুল আলম। কার্টুনিস্ট রাফিকুন নবী। ফুটবলার ম্যাজিশিয়ান সামাদ। ওকে, তারপরে আমরা এখান থেকে একটু প্রশ্ন করি। ওকে, বলেন। 10 নম্বর প্রশ্ন। দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়ান ড্যাশ। বাংলাদেশে প্রথম জেনারেল ইলেকশন হয় কত সালে? অ্যান্সার দেখাই যাইতেছে। আচ্ছা ঠিক আছে, 7ই মার্চ 1973 সালে। আচ্ছা ঠিক আছে, দেখা গেল আর কি করার। ন্যাশনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। প্রথমত ন্যাশনাল অ্যানথেম কি? জাতীয় সঙ্গীত কি? অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত, তাই না? ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা, তাই না? ন্যাশনাল চ্যান্ট জয় বাংলা। আচ্ছা, তারপরে বাংলা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা। ন্যাশনাল বার্ড ম্যাকপাই অর দোয়েল। ন্যাশনাল ফ্রুট জ্যাকফ্রুট। ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি। ন্যাশনাল ফরেস্ট সুন্দরবন। ন্যাশনাল ট্রি ম্যাঙ্গো ট্রি। ন্যাশনাল ফিশ হিলসা। ন্যাশনাল অ্যানিমাল রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল স্টেট রিলিজিয়ন ইসলাম। ন্যাশনাল পার্ক শহীদ জিয়া শিশু পার্ক। ন্যাশনাল গ্রেভ সোহরাওয়ার্দী গ্রোভ, গ্রোভ মানে উদ্যান, জাতীয় উদ্যান। এরপরে ন্যাশনাল ফেস্টিভ্যাল বাংলা নিউ ইয়ার। ন্যাশনাল মক্স কি ওটা মস্ক বাইতুল মোকাররম। ন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, এগুলো তো আপনারা জানেন মোটামুটি। ন্যাশনাল জু ঢাকা জু মিরপুর। ন্যাশনাল গেম কাবাডি, এটা হচ্ছে 1974 সালে মনে হয় হাডুডু থেকে এটা কাবাডি নামকরণ করা হয়। ন্যাশনাল লিবার্টি ডে 26 মার্চ। এরপরে ন্যাশনাল সিম্বলটা আসলে কি আমাদের, এটা ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। তো বোথ সাইড আর ফ্লোটিং, অন বোথ সাইড আর ফ্লোটিং লোটাস ফ্লাওয়ার সারাউন্ডেড বাই রাইস গ্রেন। অন হিজ অন হিজ কিটা On his head, there are three inverted leaves of the jute plants interconnected and two stars on both sides. আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে how many stars are there in our national emblem or national symbol? আমাদের জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে, এটা প্রশ্ন আসতে পারে। অথবা কয়টা ধানের শীষ আছে, বলতে পারবেন? দুইটা। ধানের শীষ দুইটা। আর তাহলে আম, এই কয়টা চারটা আছে? স্টার। চারটা তারা স্টার। 4টা স্টার, তাই না? হ্যাঁ, গুড। হ্যাঁ। দুই পাশে দুইটা দুইটা করে 4টা স্টার। এই স্টার থেকে আমাদের সময় প্রশ্ন আসছিল, হ্যাঁ আমাদের সময় জিকেতে প্রশ্ন আসছিল স্টার থেকে কয়টা স্টার আছে। আরেকটা পাট, পাট পাতা। কয়টা পাট পাতা গাছের আছে পাট পাতা। পাতাতে? তো কয়টা 3টা। ইন্টারসেক্টেড পাতা আছে? 3টা। 3 পাতা তাও সংযুক্ত একে অপরের সাথে হ্যাঁ ইন্টারসেক্টেড। হ্যাঁ। নেক্সট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, প্রেজেন্ট ডিজাইনার পাটুয়া কামরুল হাসান। ম্যাপ ইনসার্ট ফার্স্ট ডিজাইনার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ বাংলাদেশ আর শিবনারায়ণ দাস কুমিল্লা। তো শিবনারায়ণ দাস ওয়াজ দ্য ফার্স্ট ডিজাইনার অফ বাংলাদেশি ফ্ল্যাগ অ্যান্ড ইট ইজ। ভাইয়া ডিসপ্লে ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু এমনি ঘোলা বুঝছেন তো, আমি একটু দাঁড়ান দেখতেছি।
এবার মনে হয় দেখতে পাচ্ছেন, আপনারা পারতেছেন না? So there are two forms of our national flag. The first one was which there was a map inserted in the middle of our national flag. This flag was designed by Shiv Naran Das. He was from Kumilla. And the final one, the present designer was Potua Kamul Hassan. First lift of national flag, 2nd March 1971. The place where the first lift of national flag was Portola Art Building, University of ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্ট বিল্ডিং এ বা আর্টস বিল্ডিং এ প্রথমবার ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু উত্তোলন করা হয়। কার দ্বারা? আসামা আব্দুর রব, ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি। ওকে, ন্যাশনাল সিম্বল আমরা দেখছি। ন্যাশনাল পার্লামেন্ট প্লেসমেন্ট শেরেবাংলা নগর, ঢাকা। আর্কিটেক্ট ফেমাস ইউএস আর্কিটেক্ট লুই আই খান। ফার্স্ট first building started 1961, grand opening in 1982. The um, development of our national parliament started in 1961, but it ended in 1982. Inaugurated then President আব্দুস সত্তার, মানে এটা উদ্বোধন করা হয়েছিল কার দ্বারা? আব্দুস সত্তারের মাধ্যমে, দেন প্রেসিডেন্ট। এরিয়া অফ ন্যাশনাল পার্লামেন্ট 215 একর। অ্যাডজাকেন্ট লেড ক্রিসেন্ট লেক। বিফোর ন্যাশনাল পার্লামেন্ট হোয়াট ওয়াজ ইউজড অ্যাজ ইস্ট পাকিস্তান লেজিসলেচার, মানে এটা আসার আগে, ন্যাশনাল পার্লামেন্ট আসার আগে ইস্ট পাকিস্তানের যে আইনসভা ছিল বা পার্লামেন্ট ছিল সেটার জন্য ব্যবহার করা হতো জগন্নাথ হল, ইউনিভার্সিটি অফ ঢাকা। ফর আর্কিটেকচার এক্সেলেন্স গেইনড আগা খান প্রাইজ ইন 1989। এইটার আর্কিটেকচার এত ভালো যে এই আর্কিটেকচারের জন্য একটা পুরস্কারও পাইছে এই বিল্ডিংটা, এটা হচ্ছে আগা খান প্রাইজ ইন 1989। ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ ইউনিক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে কি? এক কক্ষ বিশিষ্ট। আমি মনে হয় আগের দিন ইউনিক্যামেরাল মনে হয় আপনাদের ইংলিশটা বলে না, এক কক্ষ দ্বিকক্ষ বোঝাইছিলাম। এক কক্ষ বলতে বোঝায় যেখানে মাত্র একটা দলই থাকে, উঁচু দল নিচু দল এমন কিছু হয় না, মানে একটা পার্লামেন্টের মধ্যে আপনার একটাই থাকে। এটা হচ্ছে লোকসভা, ভারতে আছে লোকসভা রাজ্যসভা। লোকসভা কি, যেটা হচ্ছে আপনার হাউস অফ দ্য কমন্স, আর রাজ্যসভা হচ্ছে কি আপনার স্টেটের যেটা থাকে। তো এরকম দুই কক্ষ মিলে না, এক কক্ষ মিলেই কিন্তু আমাদের পার্লামেন্ট। তো কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন ভারতের কথা বললাম, এরপর হচ্ছে ইউকে হচ্ছে আবার দ্বিকক্ষ বিশিষ্ট। এরকম অনেক আছে, ইউকে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এরকম অনেক কিছু আছে। সিম্বল অফ ন্যাশনাল পার্লামেন্ট ওয়াটার লিলি, ডেলিভার স্পিচ অ্যাজ ফরেন প্রেসিডেন্ট টিল নাও টু পারসন, মানে এখন পর্যন্ত দুইজন লোক, দুইজন পার্সন বিদেশি হিসেবে পার্লামেন্টে, আমাদের পার্লামেন্টে ভাষণ দিছে। প্রথমত হচ্ছে কে? জোসেফ মার্শাল টিটো ইন 1974। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউগোস্লোভিয়া। ইউগোস্লোভিয়ার বর্তমান নাম কি বলেন তো? আছে? ইউগোস্লোভিয়ার বর্তমান নাম কি? অপশন অপশন লাগবে কেন? খেয়াল থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়াল করে বলেন আমাকে। এবার সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভিডি গিরি ইন 1974। তো ইউগোস্লোভিয়ার বর্তমান নাম হচ্ছে সার্বিয়া। ন্যাশনাল মোনোগ্রাম এ এন সাহা, ডিজাইনার এ এন শাহ। ডিসক্রিপশন ম্যাপ অফ বাংলাদেশ ইন ইউলো অ্যান্ড রেড সার্কেল। তো বাংলাদেশের ন্যাশনাল এমব্লেম যেটা আছে, সরি মনোগ্রাম যেটা আছে, মনোগ্রামের ডিজাইনটা কেমন? লাল লাল বৃত্তের মধ্যে হচ্ছে বাংলাদেশের মানচিত্র আঁকা, এবং চারপাশে লেখা হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং দুপাশে দুইটা দুইটা করে চারটা তারকা। এটা মনে রাখবেন যে আমাদের মনোগ্রাম, এমব্লেম, মনোগ্রাম এটা কিন্তু আলাদা জিনিস। এটা ব্যবহার করা হয় সরকারি কাজে, ঠিক আছে? এটা গেজেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুইটাই কিন্তু একই চারটা করে ইয়ে আছে, তারা আছে। ন্যাশনাল মনুমেন্ট লোকেশন নবীনগর, সাভার। আর্কিটেক্ট সৈয়দ মনিরুল হোসেন। হাইট 150 ফুট বা ফিট, 46.5 মিটার। Inaugurated then President Hossein Mohammad Ershad in 1982. Another name collective effort, সম্মিলিত প্রয়াস। এটা হচ্ছে শহীদ মিনারের অপর নাম। Laid the foundation stone Sheikh Mujibur Rahman in 1972. Structure it consists of 7 triangular shaped walls. These 7 walls indicate our 7 national life incidents. এই যে চারটা স্তম্ভ আছে,
স্তম্ভ কি? ত্রিভুজাকৃতির 7টা স্তম্ভ আছে। এই 7টা স্তম্ভ কিন্তু আমাদের ঐতিহাসিক জীবনে বাঙালি ইতিহাসের বা বাঙালি জাতির 7টা বিশেষ ঘটনাকে নির্দেশ করে। প্রথমত ভাষা আন্দোলন, 1952 ভাষা আন্দোলন। দ্বিতীয়ত 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। তৃতীয়ত ইসলামিক গভর্নেন্স মুভমেন্ট ইন 1956। ফোর্থ এডুকেশন মুভমেন্ট 1962। সেভেন সিক্স পয়েন্ট মুভমেন্ট। তারপর হচ্ছে কি মাস মুভমেন্ট অফ 1969 গণঅভ্যুত্থান, অ্যান্ড লাস্ট লিবারেশন অফ 1971। ওকে, ন্যাশনাল অ্যান্থেম। অ্যান্থেম মানে কি? জাতীয় সঙ্গীত। কম্পোজার অ্যান্ড সিঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুর। Context of writing Bengal division in 1905, composed in 1905 in বাংলা 1312। তাহলে এই যে এটা মনে হয় আগের দিনে বলছেন আসলে আমাদের যে অ্যান্থেম আছে এটা তৈরি করা হয় কিসের জন্য? বঙ্গভঙ্গের বিপক্ষে এটা তৈরি করা হয়। দ্য সং পাবলিশড ইন বঙ্গদর্শন পেপার 1905। The song is the first to be included in the book গীত বিধান, গীত বিধান, সরি গীত বিতান। আমি চোখে একটু ভুল দেখতেছি, মনে আছে বুক। এবার ট্রান্সলেট ইন ইংলিশ সৈয়দ আলী আহসান। টিউন বাউল গগন হরকরাস, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। তো এই যে গানটা ছিল আমি কোথায় পাবো তারে, এটা বাউল সঙ্গীত গগন হরকরার, এবং সেই সুর অনুসারে এটা কিন্তু কম্পোজ করা হয়েছে। ফার্স্ট ইউজ ইন দ্য মুভি জীবন থেকে নেওয়া 1970। The song specially prominent for Nature of Bengal. Total line 25 considered as national emblem. First and anthems first 10 line played in the states occasion first 4 lines। তাহলে এই যে গানটা আছে এই গানটা টোটাল লাইন হচ্ছে কয়টা? 25টা লাইন। কিন্তু এই 25টা লাইনের থেকে 10টা লাইন নেওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে, প্রথম 10 লাইন। এবং এই 10 লাইন থেকেও জাতীয় কোন অনুষ্ঠানে প্রথম 4 লাইন বাজানো হয়। ওকে, এডুকেশন অফ বাংলাদেশ। এডুকেশন কমিশন। বাংলাদেশে 5টা এডুকেশন কমিশন হয়েছে। প্রথমত প্রথম কমিশন ছিল কুদরতি ইলাহি এডুকেশন কমিশন 1972। সেকেন্ড মফিজউদ্দিন এডুকেশন কমিশন 1988। এবং ফিফথ যেটা ছিল সেটা হচ্ছে মনিরুজ্জামান মিয়া এডুকেশন কমিশন 2003। ন্যাশনাল ইলেকশন পলিসি ফর্মড 3। লাস্ট ন্যাশনাল সরি এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি ফর্ম 3। লাস্ট ন্যাশনাল এডুকেশন পলিসি ফর্মুলেশন কমিটি, হেড অফ দ্য কমিটি প্রফেসর কবির চৌধুরী, ফর্ম 2010। এবং 2012 সালে এটা রিপোর্ট দেয়, এবং এই রিপোর্টে কিন্তু আবার বর্তমানে ফেরত যাবে। 2000 বলা হয়েছে 2012 সালের যে শিক্ষানীতি ছিল সেখানে বাংলাদেশ আবার ফেরত যাবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2010। স্টেজেস অফ এডুকেশন সিস্টেম 3, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। তো বলেন আপনারা এখন কিসের জন্য পড়তেছেন? প্রাইমারির জন্য পড়তেছেন, নাকি সেকেন্ডারির জন্য পড়তেছেন, হায়ার এডুকেশনের জন্য পড়তেছেন? হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের জন্য পড়তেছেন। দেন 100% এডুকেটেড ডিস্ট্রিক্ট বা লিটারেট ডিস্ট্রিক্ট। প্রথমত টোটাল ডিস্ট্রিক্ট 7। ফার্স্ট লিটারেট ডিস্ট্রিক্ট হচ্ছে 100% মাগুরা, লাস্ট সিরাজগঞ্জ। ফার্স্ট ভিলেজ কচুবাড়ি, তারপর হচ্ছে কৃষ্টপুর, ঠাকুরগাঁও। এটা হচ্ছে প্রথম ভিলেজ যেখানে 100% জনগোষ্ঠী শিক্ষিত বা সাক্ষরতা আছে। ওকে, রিক্রুটস প্রাইমারি টিচার। প্রাইমারি টিচার নিয়োগ দেয় কারা? ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন। হেড অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট ডিরেক্টর জেনারেল। এরপরে বানবেইস। বানবেইস লোকেরিন নীলক্ষেত ঢাকা। নেপ লোকেরিন ময়মনসিংহ, এস্টাবলিশ 1978। নায়েম ধানমন্ডি ঢাকা। এডুকেশন রিলেটেড অ্যাব্রিভিয়েশনস। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষেপণ। তো এই সংক্ষেপণ বা সংক্ষিপ্ত নাম হচ্ছে প্রথমত নেপ, এনএপি, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। টোফেল, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। স্যাট, আমি পড়ি স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি, যাই হোক। স্কলারটিক অ্যাপটিটিউড টেস্ট। এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বিওইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। নাইমের পুনরূপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট। এবার ব্যানবেস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে ব্যানবেস। নেক্সট, ডিফারেন্ট ইনস্টিটিউশন
ইন বাংলাদেশ? মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট, আগ্রাবাদ, চট্টগ্রাম, মিলিটারি একাডেমি, এটা হচ্ছে এটাও চট্টগ্রামে। এরপরে পুলিশ একাডেমি সারদা, রাজশাহী, মেরিটাইম একাডেমি হচ্ছে চট্টগ্রামে জলদিয়া, এরপর নেভাল একাডেমি পাতেঙ্গা চট্টগ্রাম, এয়ারফোর্স একাডেমি যশোর, আনসার একাডেমি সাফিপুর গাজীপুর, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জ, ক্যাডেট কলেজ। তো বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটা? আপনার ইস্পাহানি মির্জার একটা অ্যাড দেখছেন? আর ছেলে তো ক্যাডেটে পড়াশোনা করছে, কোন ক্যাডেট কলেজ? ময়মনসিংহ ক্যাডেট কলেজ, আপনারা দেখছেন না অনেকে? জি ভাইয়া। ক্যাডেট কলেজ। ময়মনসিংহ ক্যাডেট কলেজ হচ্ছে মহিলাদের ক্যাডেট কলেজ, তাই না? মেয়েদের জন্য ক্যাডেট কলেজ একমাত্র। এরপরে ফার্স্ট ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এটা 1958 সালে তৈরি করা হয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ লোকেটেড ইন চট্টগ্রাম। ওকে, এরপরে ন্যাশনাল প্রফেসর, জাতীয় অধ্যাপক। ফার্স্ট রিক্রুট ন্যাশনাল প্রফেসর 17 মার্চ 1975। নেম অফ দ্য ফার্স্ট থ্রি ন্যাশনাল প্রফেসর ওয়াজ, প্রথমত শিল্পাচার্য জয়নুল আবেদিন, সেকেন্ডলি প্রফেসর আব্দুল রাজ্জাক, থার্ডলি ডক্টর কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেন মনে হয় আপনারা চিনেন। এটা এনার মনে হয় ইয়ে আছে, মানুষ কি জন্য আছে একটা, আপনাদের বইতেই তো আছে, আমার পথ নাকি, বুদ্ধিবৃত্তিক আন্দোলনের জন্য বিখ্যাত খুব। আর প্রফেসর আব্দুল রাজ্জাককে চিনেন? প্রফেসর আব্দুল রাজ্জাককে চিনেন না আপনারা? এনাকে বলা হয় হচ্ছে টিচারদের টিচার, অধ্যাপকের অধ্যাপক। ইনি খুব বিখ্যাত লোক। আপনারা যারা আহমেদ ছফার নাম শুনছেন, আহমেদ ছফার একটা বই আছে যদ্যপি আমার গুরু, এটা হচ্ছে এনাকে নিয়ে লেখা হয়েছিল। ইউজিসি 15 বছর ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এস্টাবলিশড 16 ডিসেম্বর 1972, হেডকোয়ার্টার আগারগাঁও, ঢাকা। ওকে, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমরা অনেকগুলো দেখছি আগে। মোটোটা কি? ট্রুথ শ্যাল প্রিভেইল, সত্যের জয় অবশ্যম্ভাবী, এরকম কিছু একটা। ট্রুথ শ্যাল প্রিভেইল। Academic department 84 libraries, central library and several faculties department libraries. Major events: celebrates University Day on July 1st each year. Historical significance: played a key role in the language movement and liberation war of 1971. ওকে, ফাউন্ডিং ইনফরমেশন ফ্যাকাল্টি 3 যখন তৈরি হয়েছিল তখন ফ্যাকাল্টি ছিল কয়টা? 3টা। প্রথমত আর্টস, সায়েন্স এবং ল। ডিপার্টমেন্ট 12, টিচার ছিল 60 জন, স্টুডেন্ট ছিল 877 জন, তার মধ্যে একজন ছিল মহিলা স্টুডেন্ট। হল 3টা ছিল, সলিমুল্লাহ হল, শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ হল, আর একটা হচ্ছে জগন্নাথ হল। এরপরে কনভোকেশন, ফার্স্ট কনভোকেশন 1923, কনভোকেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, প্রথমবার স্বাধীনতা পরে প্রথম কনভোকেশন হয়েছে 1999 সালে। কনভোকেশন যারা চিনে না তারা হচ্ছে যেটা দেখেন না, যে মাথার টুপি উপর দিক ছুঁড়ে মারে, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে কনভোকেশন বা সমাবর্তন। আচ্ছা, এগুলো দেখে নিন আপনারা। স্কাল্পচার কি কি আছে? অপরাজিত বাংলা, এরপর আছে সেলফ আর্ন ফ্রিডম, রাজু মেমোরিয়াল স্কাল্পচার, তারপর ফ্রিডম স্ট্রাগল, এগুলো আপনারা দেখে নিন। এবার নোটেবল ভিসি কে কে আছে? নোটেবল ভিসির মধ্যে আছে স্যার পিজে হার্টস, এটা হচ্ছে ফার্স্ট ভিসি অফ ঢাকা, ইনি হচ্ছে 1921 থেকে 1925। এরপরে হচ্ছে স্যার এ এফ রহমান, থার্ড অ্যান্ড ফার্স্ট বাঙালি ভিসি, 1934 থেকে 1936 সাল পর্যন্ত, 1936 পর্যন্ত। ওকে, সেকেন্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইজ রাজশাহী ইউনিভার্সিটি, এস্টাবলিশ ইন 1953, ফার্স্ট ভিসি ইসরাত জাহান জুবেরি, সরি ইসরাত হোসেন জাহান বলছি। চিটাগং ইউনিভার্সিটি এস্টাবলিশ ইন 1966, প্রফেসর মল্লিক হোসেন প্রথম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফুল রেসিডেন্সিয়াল পাবলিক ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের প্রথম হচ্ছে পুরো আবাসিক ইউনিভার্সিটি, এস্টাবলিশ ইন 1970। খুলনা ইউনিভার্সিটি 1987 এস্টাবলিশমেন্ট, স্টার্টেড উইথ 80 স্টুডেন্ট, এবং 80 জন স্টুডেন্ট মিলে কিন্তু ইউনিভার্সিটি প্রথমেই আহ, এমন একটা ইউনিভার্সিটি ঘোষণা করে যেখানে হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স থাকবে না। ফার্স্ট ভিসি প্রফেসর ডক্টর গোলাম রহমান। বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এস্টাবলিশড ইন 1962, লোকেশন পলাশী, ঢাকা। এরপর এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউ, 1961। এরপর ন্যাশনাল ইউনিভার্সিটি গত সালে প্রতিষ্ঠিত হয় 1992 সালে, লোকেটেড ইন গাজীপুর। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়।
এরপর ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1971 সালে 16 ডিসেম্বর। মেম্বার ছিল 3 জন। সেটা হচ্ছে কি একজন চেয়ারম্যান, 2 জন মেম্বার। ওকে, তো আমাদের কেউ কই জিকে এগুলা? ক্লাস এ পর্যন্তই। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এমসিকিউ কই আজ? এমসিকিউ নেই আজকে, একটু দেখে নিন। তাইলে এগুলা থেকে কি কোশ্চেন তুলনামূলক কম হয়? আমরা লাস্টে কি পড়ছি, ন্যাশনাল এমব্লেম গুলো পড়লাম না? ওখান থেকে প্রশ্ন হবে তো। ইউনিভার্সিটি থেকে অতটা বেশি প্রশ্ন হয় না। আর বিউপি তে তো ভাইয়া মনে হয় হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো খুব কম, মানে আসেই না বলতে গেলে চলে, তাই না? হ্যাঁ, বিওপিতে একটু কম আসে, কিন্তু ওই স্থাপত্যগুলো ওগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ স্থাপত্যগুলো হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি কেন্দ্রিক তো না। আপনার যে স্কাল্পচার গুলো থাকে বা বিভিন্ন মূর্তি বা বিভিন্ন আহ স্বাধীনতা চেতনা গুলো তো আপনার সব জায়গায় সবার জন্য, তাই ইউনিভার্সিটি কেন্দ্রিক না ওগুলা, ওগুলো থেকে আসতে পারে। আর হচ্ছে যেগুলো প্রথম, এগুলো জেনে রাখা দরকার। ঠিক আছে। ভাইয়া, হ্যালো ভাইয়া। হুম হুম হুম, শুনতেছি। আচ্ছা, এই ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করা হয়? ইউটিউবে আপলোড, হ্যাঁ করা হচ্ছে। সবগুলাই? সবগুলা মেবি না, দু একটা। দেখলাম তো ইউটিউবে তিন না, এগুলা চারটাই। ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইট মানে ইউটিউবে আপলোড করে ওইটা হচ্ছে ইউটিউবে দেওয়া হয় আনলিস্টেড কইরা। ওকে। আনলিস্টেড বলতে? আনলিস্টেড মানে হচ্ছে আপনার যদি লিঙ্ক থাকে আপনি দেখতে পারবেন, যদি লিঙ্ক না থাকে দেখতে পারবেন না। ও আচ্ছা, আমি দেখলাম আর কি যে ইউটিউবে আমি ভাবলাম যে প্রাইভেট কিনলাম, আমরা কোর্স কিনলাম না, পার্সোনালি। এমন কিছু না, দু একটা পাবলিক। ক্লাস দেওয়া হয়েছে, প্রথম ক্লাসটা দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা ভাই, সমস্যা নেই। আর হচ্ছে আপনারা যে মনে করছেন যে আমাদের কাছে মনে হয় আপনারা এই ব্যাচটা কিনছেন, আপনারা এখানেই থাকবেন, ব্যাপারটা টোটাল অপোজিট। আপনাদের এই একটা কিনছেন এবং পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ব্যাচ হবে প্রত্যেকটাই আপনারা অ্যাক্সেস পাবেন। ঠিক আছে। আপনারা একবার কিনছেন মানে ওই বছরটা আমাদের সাথেই। ওকে। তো কারো কোনো ভাইয়া, প্রশ্ন? খুলনায় আছেন না এখনো? হ্যাঁ, খুলনায় থাকতে হবে, 28 তারিখ পর্যন্ত শান্তি নাই কোনো। দেখ, লেবুর পিনিক এখনো আছে? বুঝি নাই, আবার বলেন। লেবুর পিনিক হ্যাঁ আছে, আছে আছে। এখনো আছে? আমি ফার্স্ট ইয়ারে খাইছিলাম, আর খাইনি। হায় হায়। অতটা পছন্দ না আমার, কারণ এই লেবু কি খায়? প্রজেক্ট। টক নয়, এই ইটি দেয় তো, একটু তেতো লাগে। ঝাল সহ্য করতে পারি, তেতো সহ্য করতে পারি না। এনিওয়ে, প্রত্যেক ইউনিভার্সিটি আলাদা আলাদা কিছু খাবার আছে। যেমন আমাদের তপন দা আছে, বেশ ভালো চা। বিউপিতে নাকি কাঠ বাদাম আছে? হ্যাঁ, এখানে খুলনাও কাঠবাদাম আছে। খুলনা ইউনিভার্সিটি আপনি কিছু বানান না পান, কয়েকটা জিনিসকে আপনি দিন কাটাই দিতে পারবেন। প্রথমত হচ্ছে কাঠবাদাম খেয়ে দিন কাটাইতে পারবেন। দ্বিতীয়ত আমলকি খেয়ে দিন কাটাইতে পারেন, এমনকি ইচ্ছা করলে আপনি আমলকির বিজনেসও করতে পারেন। এত আমলকি কেউ খায় না। আমার মনে হচ্ছে কি যে আহ রাজশাহী কিন্তু ইউনিভার্সিটি বিখ্যাত হচ্ছে আম গাছের জন্য, তাই না? আম বাগান আছে ভিতরে। ময়মনসিংহের কৃষি ইউনিভার্সিটিও তো আছে, কিন্তু রাজশাহীর গুলা মনে হয় সবাই খাইতে পারে। মেবি। আমি যখন গেছিলাম তখন আম ছিল না, স্যাডলি। যাই হোক, যেটা হচ্ছে কথা, আমাদের ইউনিভার্সিটি মনে হয় আমলকি জন্য বিখ্যাত করে ফেলবে এমন অবস্থা। যেখানে তাকাবেন আমলকি গাছ, আমলকি গাছ, বকুল গাছ, আর যেন একটা এখানে কি অঞ্চল বিলম্ব গাছ নাকি যেন বলে, টক জাতীয় ফল হয়, এগুলা দিয়ে ভরা। আচ্ছা ভাইয়া, তোমাদের ভার্সিটির মেইন গেট দিয়ে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল একদম প্রথম দিকে। হ্যাঁ ছিল। ওটা কি এখনো আছে না ভাঙিয়ে ফেলানো ওটা হয়েছে? ভাঙে নাই, ঢেকে দিছে। ও শিট। আপায় ক্ষমতা আবার আসবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আসলে আসুক, কোনো সমস্যা নাই আমার। এনিওয়ে, আমি রাজনৈতিক কোনো লোক না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন রাজনীতি বাদে? আমি রাজনীতি পছন্দ করি, কিন্তু বাংলাদেশেরটা না। আমি হচ্ছে তবে পছন্দ করি বাংলাদেশে, ইন্টারন্যাশনাল পলিটিক্স। বাংলাদেশের রাজনীতি বিষয়ে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবার? হ্যাঁ আছে, বিশেষ করে 24-এর অভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসবেই। আরে যুদ্ধের কাহিনী, 71-এর। 71, হ্যাঁ ওটা বলা যায় না, ওটা যেহেতু একটা কমন হেরিটেজ, ওটা তো আওয়ামী লীগের না। 71-এর যুদ্ধ তো আওয়ামী লীগ করে দেওয়া যায় নাই, সাধারণ মানুষ করছে। তো ওখান থেকে আসার সম্ভাবনা আছে এখনো, কিন্তু 24-এর থেকে আবার বেশি ইম্পর্টেন্ট। দেশের উন্নয়ন। ভাইয়া। উন্নয়ন, উন্নয়ন বলতেন না অতটা না। ঠিক আছে। ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া ওই রিসেন্টের কিছু কোশ্চেন একটু হচ্ছে বাংলাতে হোক ইংরেজিতে হোক ওই
নির্ভরে একটু আপলোড দিয়ে না, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ রিসেন্টের কিছু চেষ্টা কোশ্চেন। করা হবে। আচ্ছা। কারণ রিসেন্ট আপলোড করতে গেলে আমরা হচ্ছে মনে করেন এটা আমরা কোশ্চেন গুলো লিখে দিই, সময় কোশ্চেনে কোনো ভুল থাকে না আমাদের জানা মতে। কিন্তু যখন আমরা আপলোড করতে দিই ওইটা মাঝে মাঝে কিছু ভুল করে। অনেক প্রশ্ন আপলোড করতে হয় তো প্রায় একদিনে প্রায় দেখা যায় একজনের কাছে দিলে ও মেবি একদিনে 200 প্রশ্নের মতো আপলোড করতে পারে ওয়েবসাইটে। তো যদি আপলোড করতে হয় আমাদের, তাহলে হচ্ছে আমাদের রিসেন্ট যে কোশ্চেনগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো, ওগুলাকে আমাদের নিজেদের হাতে করতে হবে। ওকে। তো আমার চিন্তা আছে আমি নিজেই করব ইনশাল্লাহ, কিন্তু আমাকে সময় দিতে হবে কিছুদিন। কেমন সময়? আমার পরীক্ষা চলতেছে। আপনাদের এই যে পড়ায় আমি যাই, আমি যে রাত্রে ঘুমাই আছে 2টায়, কারণ আমি সারাদিন পড়াশোনা পাই না। সারাদিন ক্লাস করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে, ভাইবা দেওয়া লাগে, প্রেজেন্টেশন দেওয়া লাগে। দিয়ে হচ্ছে 8টা পর্যন্ত না, 8:30 পর্যন্ত এখানে ক্লাস। এরপরে বাসায় যাও, বাসায় যে রুমে যে পড়তে বসো, খাওয়া দাওয়া করো, ঘুমাও, এই সেই করে অনেক বেঁচে যায়। ঠিক আছে। তো ফোন নিয়ে আমার ফোন চাপারও সময় হয় না বর্তমান। ভাই আমাদের কি সকল লেকচার কি এরকম বই থেকে পড়ানো হবে? হ্যাঁ, বই থেকে পড়ানো হবে সব ক্লাস বাকি যেগুলো আছে? ইনশাল্লাহ। ইচ্ছা আছে। তাহলে হয় কি, যদি বই থেকে পড়াই, আমি যদি মনে করেন একটা শীট থেকে পড়ালাম, শীটটা আপনাদের দিলাম না হয়তো মনে করেন, বা দেওয়ার মতো শীট না, দেখা যায় শীটটা কমপ্লিট না, এমন যদি দিই, তাহলে আপনাদের হয় কি আপনার বই থেকে কিভাবে পড়বেন বুঝতে পারেন না। কিন্তু আমি যখন এটা পড়াই যাই, আপনারা যখন একটু চোখ বুলাবেন আপনি মনে পড়বে এটা তো দেখছিলাম, তাই না? এই জন্য হচ্ছে বই থেকে পড়ানো আমি বেশি গুরুত্ব আরোপ করতেছি। আচ্ছা, এরপরে আপনার বাংলা এটা ক্লাস কটা মোবাইল থেকে নিবেন? থেকে? 15। 7টা 20 না 15, ভালো করে বলেন। 15। সবাই একমত? জি ভাইয়া। এভরিবডি সহ- ডান। সহমত ভাই। আচ্ছা ঠিক আছে, কর্তা ইচ্ছে কর্ম। ভাই বাংলাদেশের জাতীয় দিবস কবে? ওটা তো 26শে মার্চ। এটাকে স্বাধীনতা দিবস কি কাউন্ট করা হয় আর কি? জাতীয় দিবস ওটা 26শে মার্চ, স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, একইটা। একই। আচ্ছা। আর বিজয় দিবস 16ই ডিসেম্বর। হ্যাঁ, এটা থেকে প্রশ্ন করে দেয় না, এই যে হিসেব টিভিতে করে দেখা যায় অনেক সময়। একটা গুলাই ফেলে। আপনি আমিও গোলাবো, ওতে কোনো প্রবলেম নাই, কিন্তু দেখা যায় অনেকে জানে না কিন্তু